নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন আশুতোষ ঘোষের লেখা ভুলের দণ্ড। মেল ডে হিসাব এখনই পাঠাতে হবে। 3টে বাজে। 2-3বার হেড ক্লার্ক মনমথবাবুকে হিসাব চেক করতে দেওয়া হয়। সঞ্জীব কিছুতেই হিসাব মেলাতে পারে না। বড়বাবু ভর্ৎসনা করে বলেন, অমনোযোগী। কার্তিক মাস, ঠান্ডার আমেজ পড়েছে, মাথার ওপর পাখা, তবু সঞ্জীব ঘেমে গলদঘর্ম হয়। তার আরক্ত মুখ দেখে সহকর্মী বন্ধু দিগিন বলে, তোরাই হলো কি, ম্যানেজার যে তোর হিসেবের জন্য অপেক্ষা করছেন। সঞ্জীবের মুখখানা সিঁদুরে আমের মতো রং ধরে ওঠে, দরদর ধারায় ঘাম ঝরে, হিসাবের কাগজ ভিজিয়ে তোলে। মনমথবাবু মনে মনে হাসেন। তার বড় কুটুমকে ডিঙিয়ে ওই অপদার্থকে সাহেব ওপরে তুলে দিয়েছেন। আজকে বুঝবেন এখন কেমন চিজ ওই সঞ্জীব। তিনি হাঁকেন, আরে 3টে বাজলো সঞ্জীববাবু, আর কত দূর? আপনার জন্য কি মেল আটকে থাকবে? হাঁক শুনেই সঞ্জীব চমকে ওঠে, হাত থেকে পেন্সিল ঝুপ করে মেঝেয় পড়ে। বন্ধু দিগিন না থাকলে সেদিন তার মুখ রাখা ভার হতো। বড়বাবুর ভয় প্রকাশ্যে তার ওপর কেউ সহানুভূতি দেখাতে পারে না। কি একটা কাজের জন্যে বড়বাবু সাহেবের ঘরে গেলেই হিসাবের কাগজটা কেড়ে নিয়ে গিয়ে নিজের চেয়ারে বসে দিগিন দেখে। ইংরেজি 8কে 4 বলে সঞ্জীব বার কতক যোগ দিয়েছে। বড়বাবুর চোখেও সে ভুলটুকু ধরা পড়েনি। ইশারা করে জলখাবার ঘরে সঞ্জীবকে ডেকে নিয়ে গিয়ে দিগিন জিজ্ঞাসা করে, তোর আজ হলো কি? তার মুখ দিয়ে কথা সরে না, সে শুধু ঘাম মোছে। যা হোক, সে যাত্রায় সে হাঁপ ছেড়ে বাঁচে। কোনো গতিকে দিনগত পাপক্ষয় মিটিয়ে দিগিনের মিল করা হিসাবটা বড়বাবুর হাতে দিয়ে অপমানের বোঝাটা ট্রামগাড়িতে ঝেড়ে ফেলে সঞ্জীব বাড়ি ঢোকে। দুরু দুরু বক্ষে, কম্পিত পদে, ইতস্তত চঞ্চল বিক্ষিপ্ত নেত্রে আর অতি উৎকণ্ঠিত কর্ণে। সদরের সামনেই দাসী সংবাদ দেয়, দাদাবাবু আজ বউ দিয়েছেন। কিন্তু পরক্ষণেই তার মুখের দিকে তাকিয়ে সে বলে, ও, আজ বুঝি দাদাবাবু তোমার বড় খাটুনি হয়েছে নয়? সঞ্জীব মনে মনে ভাবে, এমনি দরদ আর এক স্থান থেকেও আসবে, এটার চেয়ে সেটা কত মিষ্টি। শয়নঘরের সম্মুখে দালানের উপর দাঁড়িয়ে সঞ্জীব চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করে। দাসী উচ্চৈস্বরে ঘোষণা করে, দাদাবাবু এসেছেন গো বৌদি। কিন্তু কাকস্য পরিবেদনা, কেউ তাকে অভ্যর্থনা করতে আসে না। কল্পনার রঙে রঙিন হয়ে গত 2টি বছর কত না আশার রঙে সে মশগুল হয়ে রয়েছে। কিভাবে সে তার হৃদয় সুষমা মনোমোহিনীর কাছ থেকে ভালোবাসার প্রতিদান আশা করতে পারে, এরই মন গড়া কত চিত্র তার অন্তর মজ্জায় অঙ্কিত হয়ে আছে। আজ সে দেখতে চায় বাস্তব কতখানি তার আশার সুসার এনে দেবে। কিন্তু কই, বিচিত্রা অভ্যর্থনা চুলোয় যাক, দেখা দিতেও আসে না। ঘরের ভেতরের নতুন পেঁটরার আমদানি প্রমাণ করে তার আগমনী, কিন্তু আসল মানুষটি কোথায়? অন্যমনস্কভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতোর ধুলো ঝাড়তে তার অনেকটা সময় নষ্ট হয়। অকারণ পকেট থেকে তুলে নেওয়া ট্রামের মান্থলি টিকিটের নিয়মকানুনে তার বড় বেশি আগ্রহ দেখতে পাওয়া যায়। দৃষ্টি থাকে টিকিটে, কিন্তু মন অন্তর মাঝে তলিয়ে যায়। এরই জন্যেই না সে কত বিনিদ্র রজনী শয্যা অসহ্যে ইজি চেয়ারে কাটিয়ে দিয়েছে। মিলন মুহূর্তের কত সুখকর স্মৃতিকে প্রাণের রসে সমাদরে পুষ্ট করে তুলেছে। এরই জন্যে না এর ভালো লাগা জিনিসগুলি একটি একটি করে সে সংগ্রহ করে রেখেছে। আশার এই দিনটিতে এরই মনের মতো জিনিস কিনে দেবে বলে লুকিয়ে লুকিয়ে কতদিনই না সে ওভারটাইম খেটে টাকাগুলো সেভিংস ব্যাংকে লুকিয়ে রেখেছে। ওহ, সুদীর্ঘ 2টি বছর তার কাছে 2টি যুগ রূপে এসেছিল। কিন্তু আজ
সে তো বড় বেশির প্রত্যাশী নয়। এতটুকু ইঙ্গিত বা একটু মুচকি হাসি বা অকস্মাৎ আবির্ভাব, তাই তার পক্ষে যথেষ্ট। কিন্তু দেবী কেন এতে বিমুখ? কেন এত কার্পণ্য? প্রায় কোয়ার্টারখানেক অতীত হবার পর হঠাৎ সে পেছনে শব্দ পায়, কে যেন আসে। তাড়াতাড়ি ফিতে খুলে পা থেকে জুতো জোড়াটা বের করে আনে। জামা খুলতে লেগে যায়। সামনের আলনা থেকে একখানা কোঁচানো ধুতি বদলে পড়ে, আর একখানা পাখা নিয়েই বসে পড়ে দালানের ওপর। পাখাটা দে, আমি বাতাস করি। বলে মা একরকম পাখাটা তার হাত থেকে কেড়ে নিয়েই বাতাস করতে করতে বলেন, আজ তোর বড্ড খাটুনি হয়েছে না রে? পুত্রের মুখ ততক্ষণে অন্ধকারময়। উত্তরের অপেক্ষা না করেই মা অনর্গল বকে যেতে থাকেন। আজ বেলা 2টোর সময় বৌমা এসেছে। বেই অনেক রকম খাবার সঙ্গে দিয়েছিল। একটা বড় রুই মাছও এসেছে, সেটার পোলাও করছি। দেখতে দেখতে দাসী এনে দিল গাড়ু গামছা। ছোট ভাগ্নি রেখে গেল পানের ডিবে। পাখাখানা মেজে তাড়াতাড়ি ধপাস করে ফেলে মা উঠে পড়েন খাবার আনতে। ছেলে অনেকক্ষণ এসে মনে পড়ে যায়। সঞ্জীবের ছাড়া অফিসের কাপড়, জামা, গেঞ্জি সেদসিক্ত অবস্থাতেই মেঝের এক কোণে টাল হয়ে পড়ে থাকে। সে তখন ভাবে, এই বুঝি বিচিত্রা এসে ওগুলো নিয়ে বারান্দায় গিয়ে মেলে দেবে। দৃষ্টি তার তখন রান্নাঘরে নিবদ্ধ। ওখান থেকেই যে সে বেরুবে, এটুকু যেন সে সংস্কার বলে বুঝতে পারে। কিন্তু বেচারার হৃদয়খানা দলিত মথিত করে মা নিয়ে আসেন খাবারের রেকাবখানা, আর দাসী নিয়ে যায় ছাড়া কাপড় চোপড়গুলো। আশ্চর্য হয়ে মা জিজ্ঞাসা করেন, এখনো হাত পা ধুলি না? কখন এসেছিস? সেই সকালে 2টো হাতে ভাতে করে গেছলি। শুষ্ক মুখে সঞ্জীব বলে, আমার খিদে নেই। না না, ওঠ, মুখখানা শুকিয়ে আমসি হয়ে গেছে যে। একরকম জোর করেই মা তাকে ঠেলে তুলে দেন। পোলাওয়ের আঁকনি দেখতে হবে। বলে খাওয়ার মাঝখানেই মা ছোটেন রান্নাঘরে। ইতিমধ্যে কি একটা কাজে বিচিত্রা রান্নাঘর থেকে বেরোয় সহসা। তার মস্তক তখন অর্ধাবগুণ্ঠন মেঘে আচ্ছাদিত, আর দৃষ্টি মৃত্তিকা সংবদ্ধ। হঠাৎ আনন্দের একটা বিদ্যুৎ সঞ্জীবের শিরায় শিরায় বয়ে যায়। স্থানকাল ভুলে সে আনন্দে গলা খাঁকারি দেয়, কিন্তু প্রেয়সীর দৃষ্টি ফেরে না। যেমনভাবে সে বের হয় তেমনিভাবেই সে রান্নাঘরে আবার ঢোকে। সঞ্জীবের গলা খাঁকারি নিজেরই কানে ব্যাঙ্গের মতো মনে হয়। সমস্ত খাবার আর খাওয়া হয় না। সঞ্জীব হাত মুখ ধুতে চলে যায়। মা ছুটে আসেন, ভর্ৎসনার স্বরে বলেন, এখনো তুই তেমনই ছেলে মানুষটি রয়ে গেলি সঞ্জীব। ধরে না খাওয়ালে কি খাবি না? নিজের শরীরটার ওপর একটু দরদ রাখতে হয় তো। শুধু বকাই সার। মা খাবারের থালাখানা নিয়ে চলে যান। সন্ধ্যা সম্মুখে। শরীর ভালো নয় বলে দালানেই একটা মাদুর পেতে সঞ্জীব শুয়ে পড়ে। মা এসে মাথায় একটা বালিশ ঠেলে দিয়ে যান। সন্ধ্যা হবার একটু আগেই বিচিত্রা ছাদের সব কাপড় চোপড় যথাস্থানে এনে রেখে দেয়। ক্ষিপ্র হস্তে সাঁজের বাতি জ্বালে, আবার রান্নাঘরে পুনঃপ্রবেশ করে। অর্ধমুদিত চোখে সঞ্জীব দেখে তার মনের সাঁজ যেমনই ছিল তেমনই থাকে, অন্ধকার। বিচিত্রা একটিবারও ফিরে তার দিকে চায় না। ওই 2টি বছরে সে তার কত পরই না হয়ে গেছে। তার প্রেম যে বিচিত্রার চেয়ে কত ঊর্ধ্বে, এটুকু ভেবে ভেবে সহসা তার মনটা গরম হয়ে ওঠে। চোখ বুজে নিদ্রা যাওয়ার ভান কতক্ষণ আর ভালো লাগে, কাজে সে উঠে পড়ে। ঘরের মধ্যে ঢুকে টেবিল ল্যাম্পটা উস্কে দিয়ে বটতলার একখানা উপন্যাস খুলে পড়তে বসে যায়। অন্যমনস্কভাবে পাতার পর পাতা উল্টে চলে। কান থাকে কিন্তু রান্নাঘরের পানে, হাতে চুড়ির একটু টুংটাং শব্দ শোনার জন্যে। কিন্তু হাসতে হাসতে নাচতে নাচতে ছোট ভাগ্নিটি সহসা এসে তার চিন্তাস্রোত ঘুরিয়ে দেয়।
সে বলে, মামা, আজ এখনো পর্যন্ত দাবা খেলতে যাওনি। অসুখ করেছে বলে শুয়েছিলে, এখন যে বড্ড বই পড়ছো। অন্যদিন এমন সময় পাশের বাড়িতে সঞ্জীবের দাবার চাল জোর চালে চলতে থাকে। তারা ডাকতে এসেছিল। বালিকা বলে, আমি তাদের বলে দিয়েছি মামার অসুখ, মামা আজ খেলবে না। অফিস থেকে ফিরে আসা অবধি একজনের এতটুকু আবির্ভাবের অপেক্ষায় বসে থাকার চিন্তায় সঞ্জীবের লজ্জা এলো। সে উত্তর দেয়, তখন ঠিক বলেছিলি, এখন একটু ভালো আছি, এইবার যাই। বলেই একটা শার্ট সে মাথার মধ্যে গলিয়ে দেয়। সামনে রাখা একটা ভাঙা ছাতার বাঁট ছড়ি মনে করে বগলে নিয়ে বেরুতে যায়। এমন সময় বালিকা খিলখিল করে অট্টহাস্য করে ওঠে। হতভম্ব হয়ে তার দিকে তাকাতেই সে চিৎকার করে বলে, মামা উল্টো জামা পরেছে, ছাতার বাঁট চুরি করেছে। অদূরে রান্নাঘরেও মনে হয় কারা যেন চাপা গলায় হাসে। ভুল সংশোধন করে ক্রোধে ক্ষোভে অভিমানে ফুলতে ফুলতে সঞ্জীব রাস্তায় নেমে পড়ে। অসুখ হয়েছে বলে যখন প্রচারিত হয়েছে তখন সেই কথাই থাক। পাশের বাড়ির জানলার পাশ কোনো গতিকে কাটিয়ে সে এগিয়ে চলে নির্জন গঙ্গা তীরের অভিমুখে। তার উত্তপ্ত মস্তিষ্কে শুধু একটা প্রশ্ন উঁকি মারে, বিচিত্রা কি তাকে ভালোবাসে যেমনতর সে তাকে বাসে? না, কখনোই না। হ্যাঁ, সত্য বটে, 2 বছর আগে পিত্রালয় যাবার সময় হাসি কান্নার মধ্যে চোখের জল সে ফেলেছিল, কিন্তু সে কি প্রেমাশ্রু? পোষা পশু পক্ষীর বিরহেও মানুষ অমন্তর 2 ফোঁটা চোখের জল ফেলে। সে সিদ্ধান্ত করে সে ভালোবাসলেও বিচিত্রা তাকে ভালোবাসে না, আদৌ না, এতটুকুও না। তখন দমকা বাতাস মধ্যে মধ্যে ফুলে ফুলে উঠে জলে গাছে মাটিতে আছাড়ি পিছাড়ি খাচ্ছিল। বাতাসের একটা ঝাপটা যখন তার নাকে কানে মুখে আছাড় খায় তখন তার হুঁশ হয় সে গঙ্গা তীরে এসে পৌঁছেছে। মনের ঝড় মিতালি করে বাইরের ঝড়ের সঙ্গে। তার বড় ভালো লাগে। তীরে ঘাসের উপর সে বসে পড়ে। কিন্তু বাইরের ঝড়টা তাকে উদ্ব্যস্ত করে যাবার পরেই ভেতরের ঝড় ঠেলে ওঠে, তার চোখে জ্বালা ধরিয়ে দেয়। কয়েক ফোঁটা জল চোখ দিয়ে আপনিই বেরিয়ে আসে। অদূরে পেটা ঘড়িতে 10টার ঘণ্টা বেজে ওঠে। সহসা তার চমক ভাঙে। সে উঠে দাঁড়ায়। পেছন থেকে কে যেন তার সজল চোখ দুটো সজোরে টিপে ধরে। কিছু বলবার আগেই পেছনের লোক হাঁকে, আরে তুই এখানে বসে কাঁদছিস? তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিয়ে সঞ্জীব বলে, যে জোরে টিপন দিয়েছ জলের আর অপরাধ কি? তারাজোড়াটা যে ছিটকে যায়নি এই আমার বড়ার জোর। একটা কাজের জন্য এসেছিল নীরদ। কাজেই একটু থতমত খেয়ে সে বলে, তোর কি বড্ড লেগেছে? কথাটা চাপা পড়ে দেখে সুৎসাহে সঞ্জীব বলে, ও থাকবে, এমন কিছু নয়, তোর খবর কি? করুণ কণ্ঠে নীরদ বলে, ভারী দুঃখিত হলাম, কিন্তু একটা কথা, আমি আপিসের ফেরত কাল পুনায় যাচ্ছি আপিসের কাজে। সুধা আর মা দুজনেই রোগে শয্যাশায়ী। তাদের মুখে জল দেওয়ার মতো একটিও আত্মীয় স্বজন কাছাকাছি নেই। হ্যাঁ, তুই যদি আমার অবর্তমানে। সুধা হচ্ছে নীরদের স্ত্রী। বাধা দিয়ে সঞ্জীব বলে, তার জন্যে তোর অত ভাবতে হবে না, তুই না বললেও খবর পেলেই তাদের ব্যবস্থা করতে যেতুম। তবে একটা কথা বুঝতে পারছি না, তোর এমন বিপদ শুনেও কি বলে সাহেব তোকে জোর করে পুনায় পাঠায়? তাকে সব বলেছিলি? নীরদ বলে, আরে বলতে কি আর বাকি রেখেছি, দরখাস্তের ওপর দরখাস্ত দিয়েছি। তবে সাহেবের দোষ নেই, তিনি বলেন জরুরি কাজ। পুনার ব্যাংক অফিসের ক্যাশিয়ারের নামে তহবিল তজরুপের মামলায় প্রয়োজনীয় খাতাপত্র সব এখান থেকে যাবে। যাকে তাকে তো আর বিশ্বাস করে পাঠানো যায় না। তবে যদি আমি কোনো ডিপার্টমেন্টের কোনো পুরনো কর্মচারীকে রাজি করাতে পারি তাহলে সাহেবের কোনো আপত্তি থাকবে না। সাগ্রহে সঞ্জীব ফের জিজ্ঞাসা করে, অফিসের বাবুদের জিজ্ঞাসা করেছিলি? আর সে আর বলতে কেউ রাজি হয় না।
আর বিপদের সময় বন্ধুও বিগড়ে যায়, তাই বুঝিবা হয়েছে আমার কপালে। আর একটা দমকা বাতাস হা হা করতে করতে সঞ্জীবের মাথা মুখের উপর দিয়ে ছুটে যায়। তার মন উদাস হয়ে ওঠে। গঙ্গা জলে প্রতিফলিত একটা আলোকরশ্মির উপর সে দৃষ্টি নিবদ্ধ করে থাকে। খানিক পরে সে সহসা বলে ওঠে, আচ্ছা, আমি যদি যাই, সাহেব আমায় পাঠাবেন না? বেশ তো, একটা নতুন দেশ বেরিয়ে আসা যাবে এখন। দেশ ভ্রমণে আমার ভারী আনন্দ হয়। নীরদ যেন সহসা আকাশের চাঁদ হাতে পায়। তার কথায় বিশ্বাস করতে পারে না। সে বলে, হ্যাঁ দূর পাগল, তাও কি হয়? 2 বছর পরে সবে আজ মাত্র বৌঠান এসেছে। বাধা দিয়ে ব্যস্ত সমস্ত হয়ে নীরদের দুটো হাত ধরে সঞ্জীব বলে, না না, এই তুই কালী সাহেবকে বুঝিয়ে বল, আমি রাজি। আহা, বিপদের সময় বন্ধুকে বন্ধু না দেখলে কে দেখবে বল? আমারও তো এমন হতে পারে কোনো দিন। সঞ্জীবের জিদে নীরদ আর অবিশ্বাস করতে পারে না। বলে, আচ্ছা, তুই সকালেই আমার হাতে সাহেবের নামে একটা সম্মতিপত্র দিবি, তাকে দেখাবো। তোকে পেলে তার কোনো অমত হতে পারে এমন তোর তো মনে হয় না। সঞ্জীব যখন বাড়ি ফেরে তখন রাত্রি 12টা। সকলে ঘুমন্ত, বিচিত্রাও। গরুর গাড়ি, রেলপথ ইত্যাদির পথশ্রমে ক্লান্ত হয়ে বিছানায় বসে থাকতে থাকতে পাশবালিশে ঢলে পড়ে। তারপর একেবারে কখন সে ঘুমে অচেতন। শয়নঘরের এক কোণে আঁচ নেভানো তপ্ত তোলা উনুনের উপর ঢাকা পোলাও, তার উপর ব্যঞ্জনাদি ঢাকনি ঢাকা, কাজেই সবই গরম। খাবারের পাশে অন্তরের শিখার মতোই বাতির শিখা দাউ দাউ জ্বলে। ঘরে ঢুকেই সব অবস্থাটা এক নজরে সে দেখে নিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসে যায়। বিচিত্রাকে ডাকবার ইচ্ছে এক একবার হয়, আবার মনের মধ্যে একটু দরদ জেগে ওঠে। আহা, বিচারা বোধ হয় পথশ্রমে শ্রান্ত, কিন্তু সে দরদটুকু মিলিয়ে যেতেও দেরি হয় না। বেহায়া, তোর কি লজ্জা নেই? বিচিত্রাকে আর ডাকা হয় না। পরদিন প্রভাতে উঠে সঞ্জীব দেখে অরুণ কিরণে ঘর ভরা, শয্যা বিচিত্রা শূন্যা। রাতের কথাগুলো মনে পড়ায়, পুনাযাত্রার কথা মনে জাগে। তার বুকের মধ্যে কে যেন হাহা করে ওঠে। তবু খবরটা একবার বাড়িতে দিতে হবে তো। কিন্তু কি জ্বালা, সেদিন সকালবেলায় অফিস যাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত বিচিত্রা তার সামনে দেখা দেয় না। বিচিত্রা কিন্তু তখন মায়াময়ী নিদ্রাদেবীর উপর আঙুল মটকাচ্ছিল। অপরাহ্নে বাড়ি ফিরেই সঞ্জীব জলদগম্ভীর স্বরে প্রচার করে, তাকে এখনই পুনায় যেতে হবে। অফিসের হুকুম। শূন্যে দৃষ্টিবদ্ধ করে যেন কোন অদৃশ্য জীবকে সে বলে, 8 ঘন্টার মধ্যেই তার হাত ব্যাগটায় যেন কাপড় চোপড় ভরা হয়। সে মুটে ডাকতে যাচ্ছে। সঞ্জীব ছুটে সদর দরজা পর্যন্ত এগিয়ে আসে। পেছনে তার মায়ের গলা শোনা যায়, দাঁড়া দাঁড়া, জল টল খেয়ে যা, সময় ঢের পাবি। ততক্ষণে সঞ্জীব রাস্তায়। সন্ধ্যার আধার ঘনিয়ে আসবার আগেই বাড়ির আধার ঘনিয়ে এনে সঞ্জীব একেবারে হাজির মুটে সমেত। অদূরে একটা হাত ব্যাগ কার অদৃশ্য হাতের কেরামতিতে স্ফীতদরে একপাশে ঢলে পড়ে, যেন হতাদরে নতমুখ। সঞ্জীবের বুকখানা টনটন করে ওঠে। মায়ের দেওয়া খাবার 2-1টা দাঁড়িয়ে দাঁড়িয়ে উদরস্থ করেই 1 গ্লাস জল ঢোক করে সে গিলে ফেলে। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিয়ে সে মুটেকে বলে, উঠাও জলদি। তারপর সিঁড়ি দিয়ে সে নেমে আসে। পিছু পিছু মা বলতে বলতে আসেন, এখনো গাড়ির ঢের দেরি, একটু জিরিয়ে গেলে হয় না? কথা কটা মা 2-3 বার বলেন, কিন্তু সে জবাব দিতে পারে না। তার বুক ফেটে কান্না তখন ঠেলে আসতে চায়। পথে নামবার আগেই মাকে একটা ঢিপ করে প্রণাম করে নিজেকে সে সামলে নিয়ে বলে, এই অফিসে একবার যেতেই হবে, খাতাপত্র আর আর্দালিকে নিয়ে তবে ট্রেন ধরতে হবে, সময় কই। সে আর দাঁড়ায় না, হনহন করে সে ছুটে চলে। 3 দিন গত হয়ে যায়, সঞ্জীবের কোনো সংবাদ নেই। এমন ব্যস্ত হয়ে গেল সে,
যে ঠিকানাটাও কেউ মনে করে তার কাছ থেকে চেয়ে নিতে পারেনি। অনেক কষ্টে নীরদের কাছ থেকে মা তার ঠিকানাটা জোগাড় করে এনে বিচিত্রাকে দিয়ে বলেন, এমন পাগল ছেলেও কারো থাকে? আমরা বুড়ো হাবড়া আমাদের কথা না হয় ছেড়েই দিলুম, তোমার কাছেও তো অন্তত ঠিকানাটা দিয়ে যাওয়া উচিত ছিল তার। আর তুমিই বা কেমন বোকা মেয়ে মা, জিজ্ঞেস করে নিতে পারোনি? শুধু মুখ শুকিয়ে ঘুরলে কি করব বলো? যাও, বেশ করে একখানা গুছিয়ে চিঠি লিখে দাও তো, যাতে উত্তর দিতে পথ না পায়। বধূর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অকারণে সে ঘামতে শুরু করে দেয়। চিঠি লিখতে হবে? ছি ছি, কি লজ্জার কথা! কিন্তু শাশুড়ির আদেশ অমান্য করতে পারে না। সে চিঠি লেখে। পৌঁছে একদম সংবাদ দিলে না। আমরা সকলে ভেবে মরছি মা আহার নিদ্রা ত্যাগ করেছেন। অধিনীর অপরাধ মার্জনা করো, তোমা বিনে এখানে কেউ ভালো নেই। ইতি তোমার অনুগতা বিচিত্রা। সে যে নিজে আহার নিদ্রা ত্যাগ করে বসেছে, মুখ শুকিয়ে বেড়াচ্ছে, এসব কথা লিখতে তার বড় লজ্জা করে। অনেক ভেবে চিনতে পাছে দোষণীয় না হয়, অমন্তর একখানা পত্র খাড়া করে সে ডাকে পাঠিয়ে দেয়। মাও নিঃশ্বাস ফেলে বাঁচেন। পত্রে কোনো কবিত্ব ছিল কিনা তা সঞ্জীবী একমাত্র বলতে পারে। তবে ফেরত ডাকে একটা জবাব এলো। সকলের পক্ষে, এমনকি বিচিত্রার পক্ষেও তাই যথেষ্ট। পত্রটি এই: আগামী সোমবার রাত্রি 11টায় বাড়ি পৌঁছব। পথে একটা কাজ সারতে কিছু দেরি হতে পারে, আমি ভালো আছি। পত্রপ্রেরক নিজেকেই গৃহীতা করে শিরোনামায় নিজের নাম লিখে পত্র পাঠিয়েছে। মা মনসার উদ্দেশ্যে মা হাত তুলে গড় করেন। সোমবার বাড়ি ফিরতে সঞ্জীবের রাত্রি 12টা বেজে যায়। কাজেই অভ্যাস মতো সকলে ঘুমিয়ে পড়ে। শুধু বিচিত্রা দরজায় হেলান দিয়ে একটা জ্বলন্ত আলোর সামনে বসে ঢুলতে থাকে। বিস্ময়ে সঞ্জীবের মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে আসে। ওই উপবিষ্ট অবস্থায় উঠতে গিয়ে কি সঞ্জীবকে নমস্কার করতে গিয়ে বোঝা যায় না। ঘুমে ঢুলে পড়ে বিচিত্রা পড়ে যায় তারই পায়ের ওপর। মাথা হেঁট করে বিচিত্রার মুখ তুলে ধরতেই সবিস্ময়ে সঞ্জীব দেখে দুফোঁটা জল তার চোখের কোণ বেয়ে নেমে আসছে। সস্নেহে চোখের জল মুছিয়ে দিয়ে লোভ সংবরণ করতে না পেরে তার তপ্ত কপলে একটা গভীর চুম্বন রেখা সে এঁকে দেয়। কাপড় ছাড়তে ছাড়তে সঞ্জীবের মনে হয় কি ভুলই না সে করেছে। বাড়ি ফেরবার সময় ট্রেন পথে কাপড় জামা টাকা সমেত হাতব্যাগটা হারিয়ে তার মনের মধ্যে এতক্ষণ কেমন একটা খচখচ করছিল। বিচিত্রাকে ফিরে পেয়ে সহসা তার মনে হাসি এলো। ভুলের দণ্ড তার পক্ষে ন্যায্যই হয়েছে বটে।